এইচএসসিতে শুধু এ প্লাসই পাবো না, গোল্ডেন এ প্লাস তো বটেই, পুরো বোর্ডে ফার্স্ট হয়ে দেখাবো। সেই আমি এইচএসসিতে পেয়েছিলাম 4.70। এইচএসসি ম্যাথমেটিক্স পরীক্ষার ঠিক আগের রাতে আমার বাবা মারা গিয়েছিলেন এবং ডক্টর বলেছিল আম্মুকে আমি যেন আর কখনো পড়ালেখা না করি, যদি করি বা মাথায় যদি খুব প্রেশার দেওয়া হয় আমি কিন্তু পাগল হয়ে যাব। আমার সমস্ত বন্ধুরা আমাকে ফোন করে করে বলতো, তুই এত পড়ে কি করবি রে, তুই তো বুয়েটেই ভর্তি পরীক্ষা দিতে পারবি না। তার মধ্যে আমার হলো চিকেন পক্স। এই চিকেন পক্স থেকে উঠতে যে আমার লেগে গেল আরো প্রায় 2.5 থেকে 3 মাস। সামনে এইচএসসি পরীক্ষা, ভয় করছে? আমার নিজেরও তো করেছিল। আমার করার অনেকগুলো কারণ ছিল, একটু একটু করে বলি। আমি যখন এসএসসি পরীক্ষা দেই, আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, কিন্তু আমি এ প্লাস পাইনি, আমি পেয়েছিলাম 4.88। যখন আমি এসএসসিতে এ প্লাস পেলাম না, অথচ আমার পেছন থেকে 32 জন এ প্লাস পেল, অনুভূতিটা বুঝতে পারো? আমার পরিবার কিভাবে নিয়েছিল, আমার শিক্ষকেরা কিভাবে নিয়েছিল, আমার পাশের বাসার আন্টি কিভাবে নিয়েছিল, এই অনুভূতি আসলে ভাষায় ব্যক্ত করার মতো না। যাই হোক, টার্গেট নিয়েছিলাম এইচএসসিতে শুধু এ প্লাসই পাবো না, গোল্ডেন এ প্লাস তো বটেই, পুরো বোর্ডে ফার্স্ট হয়ে দেখাবো। সেই আমি এইচএসসিতে পেয়েছিলাম 4.70। একটার পর একটা আমার জীবনে ঝড় বয়ে যাচ্ছিল। সেই ঝড়ের গল্পগুলো চলো শুনে আসি। কলেজ যখন শুরু হলো তখনই আমার টাইফয়েড জ্বর বাঁধলো। এই টাইফয়েড থেকে উঠে বসে সুস্থ হয়ে পড়ালেখায় ফেরত আসতে আমার প্রায় 2 থেকে 2.5 মাস সময় চলে গেল। যখন এটা শেষ করে পড়া শুরু করলাম, সবার প্রথমে আমি শুরু করেছিলাম আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট ইংরেজি দিয়ে। একজন স্যারের কথা জানতে পারলাম, তিনি খুব ভালো ইংরেজি পড়ান। স্যারের কাছে পড়তে যাওয়ার সময় প্রথম দিনই আমার বন্ধুর বাসায় সাইকেল রেখে যখন পড়তে যাচ্ছি, তখন ওদের বাসার লোহার গেটে মাথায় একটা বাড়ি খেয়ে আমি চিৎপটাং। সেখান থেকে সুস্থ হতে হতে আমার বছর পার হয়ে গেল এবং ডক্টর বলেছিল আম্মুকে আমি যেন আর কখনো পড়ালেখা না করি, যদি করি বা মাথায় যদি খুব প্রেশার দেওয়া হয় আমি কিন্তু পাগল হয়ে যাব। ভাই, জীবনে কোনটা ইম্পর্ট্যান্ট, পড়ালেখা নাকি সুস্থভাবে বেঁচে থাকা? অবশ্যই সুস্থভাবে বেঁচে থাকা। তো আম্মু বলেছিল আর পড়াশোনা করতে হবে না, যেভাবে আছো থাকো। আমি যেহেতু একমাত্র ছেলে, সে তো ছেলেকে সুস্থ চাইবে, পড়ালেখার দরকার নেই। সেই আমি পড়ালেখা ছাড়া তো ভালো লাগছে না। আমার বন্ধুরা তখন টেলিফোনে কল দিয়ে বলে তারা আজকে এটা পড়েছে, ওটা করছে, কি একটা অবস্থা, ভালো লাগছে না। তখন আমি আস্তে আস্তে করলাম যেটা, নিজের উপরে একটু একটু করে ছোট্ট ছোট্ট এক্সপেরিমেন্ট চালানো শুরু করলাম। সেটা হচ্ছে কি, গল্পের বই পড়া। আমি বিভিন্ন গল্পের বই পড়ে পড়ে খেয়াল করছিলাম আমি মনে রাখতে পারছি কি, আমি কি অসংলগ্ন কোনো কাজ করছি, আমি কি পাগলের মতো কিছু করি। এভাবে করে একটু একটু করে পড়তে পড়তে যখন বুঝলাম যে না, সমস্যা তো হচ্ছে না, তখন আস্তে করে বইয়ের দিকে গেলাম। এবং বইয়ের দিকে যাওয়ার পরে কিছুদিন হলো, মাত্র 15-20 দিন, তার মধ্যে আমার হলো চিকেন পক্স। এই চিকেন পক্স থেকে উঠতে যে আমার লেগে গেল আরো প্রায় 2.5 থেকে 3 মাস। বুঝতেই পারছো ইন্টারমিডিয়েটের সময়টা পাওয়া যায় কতদিন। তার মধ্যে একটা মানুষ যদি এতদিন বিছানার সাথেই কাটায় তাহলে তার হবেটা কি? এসব দেখে আম্মু বলল, তোর এবছর আর কাজ নেই, কোনো দরকার নেই, তুই বাবা পরের বছর পরীক্ষা দে, এবছর থাক। আমি তো সেটা মানার ছেলে না। আমার মধ্যে তো একটা অহংবোধ কাজ করে, একটা আত্মসম্মান বোধ কাজ করে যে আমার বন্ধুরা ইউনিভার্সিটিতে চলে যাবে, ওরা আমার একবার সিনিয়র হয়ে যাবে, আমি ওদেরকে ভাইয়া বলে ডাকবো ক্যাম্পাসে, এটা তো হতে পারে না। তখন আমি পণ করলাম, না, যা হওয়ার এবছরই হবে, আমি এবছরই দেখে নেব। তখন পড়ালেখা শুরু করলাম। শুরু করে সবকিছু না এলোমেলো লাগছিল, কেউ আমাকে সহযোগিতা করার নেই, কোনো বন্ধুর সাথে কথা বলেও কিছু বুঝতে পারছি না, সবাই শুধু হাসে। এটাই হবে তোমার সাথে, যখন তুমি কোনো কিছু পারবে না, তোমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে তরতর করে, তখন তুমি না হাল ছেড়ে দিতে পারবে না। ওরা হাসবে, ওরা হাসার মানুষ, ওরা হাসবে, তুমি তোমার মতো চেষ্টা করে যাবে। তখন আমি আম্মুকে বলে আমার বাসায় একজন প্রাইভেট টিউটর নিলাম, আহাদ ভাই, আমার খুব শ্রদ্ধেয় গুরুজন, আমাদের এক ব্যাচ সিনিয়র ছিলেন ভাইয়া, অসম্ভব সুন্দর পড়াতেন। কিন্তু একটা মানুষ তার সব দিকে এক্সপার্ট হয় না। তখন ভাইয়ার যে ব্যাপারটা আমি লক্ষ্য করলাম, ওনার ফিজিক্স আমি বুঝি, ওনার ম্যাথমেটিক্স আমি বুঝি, ওনার কেমিস্ট্রিটা আমি ভালো বুঝি না। কিচ্ছু করার নেই, যা পেয়েছো বাবা তাতেই শুক্রিয়া করো, সেটাকেই সম্বল করে সামনে এগিয়ে যাও। বঙ্গবন্ধুর কথাটা মনে আছে, তোমাদের যা যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো।
সো আমার ছিল ফিজিক্স আর ম্যাথ, আমি ওটা নিয়েই ঝাঁপিয়ে পড়লাম। কেমিস্ট্রির ক্ষেত্রে আমার একটা কৌশল অবলম্বন করতে হলো। সেই কৌশলটা কি? লেট মি শেয়ার ইট উইথ ইউ। 1 নাম্বার কৌশল, মনে রাখা। কারণ আহাদ ভাইয়া যেটা বলছেন, মিথ্যা তো আর বলছেন না, ভুল তো আর বলছেন না, হয়তো কোনো কারণে আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে। ভাইয়ার কোনো কথা যে বুঝতাম না তা কিন্তু না, কিছু বুঝলাম এখানে, এরপরে আবার কি যে করলো সেটা বুঝলাম না, একটু পরে আবার বোঝা শুরু করলাম। এই যে মাইক্রো লাইন্স আমি বুঝতে পারছি, আবার মাঝখানে কিছু মেগা লাইন্স আমি বুঝতে পারছি না, সো এদের মধ্যে কানেক্ট করার চেষ্টা করো। যদি কানেক্ট একান্তই করা না যায়, সেক্ষেত্রে মনে রাখো, কারণ আগে তোমাকে পরীক্ষা সামলাতে হবে, তারপরে বোঝার আরো সময় আসবে। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে মনে রাখতাম সবকিছু না, মাঝখানে যতটুকু বুঝি। আমাদের অধিকাংশের একটা বদ অভ্যেস হচ্ছে, কোন একটা চ্যাপ্টার ধরে বলে দিই আমরা, এই চ্যাপ্টারটা বুঝি না। এটা কখনোই হয় না। ওই চ্যাপ্টারের স্পেসিফিক টপিক খুঁজে বের করো, কোনগুলো তুমি বোঝো না। যেগুলো বোঝো না সেগুলোকে তুমি লিখে রাখো, অর্থাৎ তুমি তোমার প্রবলেম সর্ট আউট করো। প্রবলেম সর্ট আউট করার ক্ষেত্রে অনেকেই পিছিয়ে থাকে, অনেকেই বোঝে না যে প্রবলেম সর্ট আউট করার মানে কি। যারা নিজের সমস্যাটা জানে না স্পেসিফিক্যালি, যে আমার এখানে সমস্যা, তার সমস্যা কেউ সলভ করতে পারবে না। ভেবে দেখো, তুমি একজন ডক্টরের কাছে যেয়ে বললে আমার না সমস্যা আছে, ডক্টর বললো জি প্লিজ বলেন না কি সমস্যা। আমার সমস্যা আছে। ডক্টর আবার বললেন বলেন না প্লিজ সমস্যাটা বলেন না। তুমি বললে যে আছে, এই পুরো শরীরেই সমস্যা। এটা বললে কোনো ডক্টর তোমার সহজ